অনেকেই গত কিছুদিন ধরে আমার কন্টেন্টের নিচে কমেন্ট করছেন, টুকটাক মেসেজও দিচ্ছেন যে তারা আমার কাছ থেকে হুয়ান রোমান রিকলমের গল্প শুনতে চান। এইটা মূলত তারা বলেন যে আমার মুখে প্রায় শোনেন যে আমার জীবনের আদর্শ সবচেয়ে প্রিয় ফুটবলার, সবচেয়ে প্রিয় মানুষদেরও একজন বলতে পারেন রিকলমে। কারণ তার যে ফিলোসফি এবং তার যে উদাসীনতা, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি টানে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, আমি রিকলমে সম্পর্কে কি বলবো? দেখেন, আমি সারা জীবনে একজন ব্যর্থ মানুষ। টুকটাক আমি জানি না আমার কোনো যোগ্যতা ছিল কি না, সেই অনুযায়ী যে জায়গায় পৌঁছানো উচিত ছিল, যেভাবে সফল হওয়ার কথা ছিল, দক্ষ হওয়ার কথা ছিল, তা হতে পারি নাই। তো সেইখানে রিকলমেও তো পৃথিবীর চোখে একজন ব্যর্থ মানুষ, যে সারা পৃথিবী মনে করছে যে এই লোকটা পৃথিবীর সবচেয়ে সেরা প্লেমেকার। কেউ কেউ জিনেদিন জিদানেরও ওপরে রাখতে চায় তাকে, কিন্তু সে মনে করার কোনো মূল্য এই লোকটা দিতে পারে নাই। একটা যুব বিশ্বকাপ, বোকা জুনিয়র্সের হয়ে কিছু শিরোপা, ভিলারিয়ালের হয়ে কিছু পারফরমেন্স, এছাড়া তো বলার মতো কিচ্ছু নাই এই লোকটার জীবনে। তাহলে কেন এই লোকটারে নিয়ে আমরা পড়ে আছি? আর আমি কে সেই লোকটারে নিয়ে কথা বলার? তারপরেও স্রেফ আপনাদের অনুরোধের জন্য এবং আমার ভেতর থেকে যে কান্নাটা এই লোকের জন্য, সেই কান্নাটার জন্য আমি 2-4টা কথা বলি। আমি হয়তো রিকলমের পুরো জীবন বলতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই। জাস্ট আমি রিকলমের সম্পর্কে 2-4টা কথা বলি। দেখেন, ওই জেনারেশন পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলারদের একটা শুরুর ইতিহাসটা প্রায় একই রকম ছিল। খুবই দরিদ্র পরিবার থেকে উঠে আসতো এরা, এবং প্রচণ্ড স্ট্রাগল করে তারপরে আর্জেন্টিনার বা ব্রাজিলের টপ লেভেল কোনো দলে চান্স পেতে হতো। সেই জিনিসটাও রিকলমের ক্ষেত্রে ঘটছে। রিকলমের পরিবারের দারিদ্র্য ছিল একেবারে মাত্রাতিরিক্ত। তার বাবার ওই অর্থে কোনো সুনির্দিষ্ট আয়ও ছিল না, এবং 10টা সন্তান ফ্যামিলিতে। সবচেয়ে বড় রিকলমে, অ্যাকচুয়ালি তোর নাম হচ্ছে হুয়ান রোমান, রিকলমে তোর ফ্যামিলির নাম, কিন্তু আমরা রিকলমেই বলি, কারণ সারা পৃথিবী যেহেতু রিকলমে নামেই চেনে। তো রিকলমে সবচেয়ে বড়, আর এরপরে আরও 9টা সন্তান। এই বিশাল ফ্যামিলি চালানোর কোনো রকম সামর্থ্য ওর বাবার ছিল না। ফলে এই ফ্যামিলির একটা ছেলে শখে ফুটবলে যাবে, ইটস নট দ্যাট ইজি। ফলে রিকলমেকে রাস্তায় কাজ করতে হয়েছে, রাস্তায় ফুটবল খেলতে হয়েছে, প্রাণপণ চেষ্টা করে। আর্জেন্টিনা জুনিয়র্স নামে একটা দল আছে, আপনারা যারা আর্জেন্টিনার খেলার খোঁজ খবর রাখেন তারা হয়তো এটা জানবেন। ওই দলটার একাডেমিতে, ঠিক একাডেমি বললে আর কি বেশি মনে হয় যে শুরুতেই একাডেমিতে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি ওই দলটার ছোট মাঠটার পাশে ছোটাছুটি করতো বল দিয়ে। ওই ড্রিবলিং দেখায় তো, জন্মসূত্রেই দারুণ ড্রিবলিংয়ের অধিকারী, একটু অলস, প্রচণ্ড ছুটতে চায় না মাঠ জুড়ে, কিন্তু ওই যে ড্রিবলিংটা খুব মারাত্মক। আরেকটা জিনিস খুব মারাত্মক যেটা চোখে পড়লো, সেটা হচ্ছে স্পট কিক। ডেড বলে এই বাচ্চার আশেপাশে কেউ নাই, যে কোনো জায়গা থেকে ফ্রি কিক পাচ্ছে, মাঝ মাঠ থেকে দল তারের ডাকে নিয়ে আসতেছে, তুই শট কর, ওইখান থেকে মারে গোলে ঢুকায় দিচ্ছে। ডেড বলে ভয়ঙ্কর। এই দুটো জিনিস আর্জেন্টিনা জুনিয়র্স যে স্কাউটরা ওদের চোখে পড়লো। ওরা তখন ওরে বললো যে তুমি একাডেমিতে জয়েন করো। এখন ভাই, একাডেমিতে জয়েন করতে গেলে তো তার ওই যে রাস্তায় এটা ওটা করে খাওয়া, সংসারে টুকটাক কন্ট্রিবিউট করা, বাচ্চা ছেলে, তারপরে করতে হয়, সেটা বন্ধ হয়ে যায়। এবং একাডেমিতে যে সামান্য ফি দিতে হবে সেটাও পারবে না। সে বলল যে এটা আমারে দিয়ে হবে না, আমার ফ্যামিলি এটা পারবে না। তখন ওর খেলা দেখে স্কাউটরা প্রেসিডেন্টরে গিয়ে জানালো, আর্জেন্টিনা জুনিয়র্সের প্রেসিডেন্ট বললেন যে ঠিক আছে, ওর সব মাপ, বরং ওরে উপরন্তু আমরা প্রতিদিন একটা হাত খরচ দেব, ওর তারপরও একাডেমিতে খেলা ব্যবস্থা করো। শুরু হলো রিকলমের পথ চলা। আর্জেন্টিনা জুনিয়র্সে সে যে খেলাটা শুরু করলো বাচ্চাদের লেভেলে, আন্ডার-12, আন্ডার-13, এইসব লেভেলে তার খেলা দেখে আক্ষরিক অর্থে সবাই খুব মুগ্ধ হয়ে গেল। ওই সময় তার প্রতি আবার নজর পড়লো বেশ কয়েকটা বড় ক্লাবের, রিভার প্লেট, বোকা জুনিয়র্স সহ বেশ বড় কয়েকটা ক্লাব আর্জেন্টিনা জুনিয়র্সের একাডেমিতে এরকম একটা ম্যাজিশিয়ান আছে, এই জিনিসটা জেনে গেল। সবাই এসে এবার বোকা জুনিয়র্সে ধরা শুরু করলো যে ভাই, প্লেয়ার ছাড়ো, তুমি তো এই লেভেলের প্লেয়ার নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইট দেবা না, আমরা তো ফাইট দেবো, আমাদের একাডেমিতে নিয়ে যাই, আমরা শিখাই, পরে আমাদের ন্যাশনাল টিমে, আমাদের মূল টিমে যাবে। ছাড়বে না কিছুতেই আর্জেন্টিনা জুনিয়র্স, কারণ তারা জানে যে এটা বড় একটা জিনিস পেয়ে গেছে, তারা এটা আলটিমেটলি পরে তারা ইউরোপে সেল করতে পারবে, ফলে অনেক টাকার ব্যাপার হবে। তখন একদম বোকা থেকে গিয়ে চেপে ধরার একটা মজা ছিল, কারণ ওর খেলা দেখতে আসছিলেন। স্কাউটদের মুখে এত প্রশংসা শুনে তখন বোকা জুনিয়র্সের যে হেড কোচ, লোকটার নাম শুনবেন, লোকটার নাম কার্লোস বিলার্দো, আর্জেন্টিনার এবং পৃথিবীর সর্বকালের সেরা কোচদের একজন। উনি তখন বোকা জুনিয়র্সের হেড কোচ।
উনি স্কাউটদের মুখে এত প্রশংসা শুনে উনি দেখতে আসলেন। এসে দেখলেন ওমা এটা তো ম্যাজিক। উনি প্রথম যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে হিজ নেম ম্যারাডোনা। অবশ্য পাশ থেকে কেউ একজন বলছিল যে ম্যারাডোনার মতো স্পিড নাই। তখন বিলার্ডো হেসে বলছিলেন যে সবার সব কিছু হতে হয় না, ওই ছেলের যে অলসতা, ওই ছেলের যে চুপচাপ থাকা, ওই জিনিসটা নতুন একটা ডাইমেনশন দেবে পৃথিবীকে। উনি বললেন, উনি বোর্ড প্রেসিডেন্টকে গিয়ে বললেন বোকা জুনিয়র্সের, যা টাকা লাগে প্রয়োজনে তুমি আমার বেতনে ছাটকাট করো, যা টাকা লাগে এই ছেলেকে আনো। শেষ পর্যন্ত তখনকার দিনে 80 মিলিয়ন নাকি 8 মিলিয়ন ভুলে গেছি ভাই, এই নাম্বার আমার খুব ভালো মনে থাকে না। যাই হোক, একটা বড় অ্যামাউন্ট দিয়ে আর্জেন্টিনা জুনিয়র্সের একাডেমিতে বোকা জুনিয়র্সের একাডেমিতে আনা হলো। এবং মানে এর পরের ব্যাপারটা স্বপ্নের মতো। মানে রিকুয়েলমে ওই যে কদিন আগেও দরিদ্র ফ্যামিলির একটা অবহেলিত সন্তান ছিল, রাস্তায় ফুটবল খেলে বেড়ানোর সন্তান ছিল, তার পক্ষে হয়তো কল্পনাও করা সম্ভব ছিল না যে 2 বছরের মধ্যে সে কোথায় যেতে যাচ্ছে। খুব দ্রুত বোকা একাডেমি থেকে বোকা মূল টিমে চান্স পেয়ে গেল এবং প্রথম সিজনে প্রিমিয়ার লিগ জিতায় ফেললো, যেটা আর্জেন্টিনার সর্বোচ্চ লিগ। এরপরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আপনাদের মনে আছে ম্যারাডোনা তার ক্যারিয়ার শেষ করছিলেন, বোকা কিন্তু ম্যারাডোনারও ক্যারিয়ার, ম্যারাডোনারও ক্লাব। মানে রিকুয়েলমে এখন বোকার প্রেসিডেন্ট, ওটা যেমন রিকুয়েলমের ক্লাব, ম্যারাডোনারও ক্লাব। তো ম্যারাডোনাও তার ক্যারিয়ারের শেষে গিয়ে আবার বোকাতে জয়েন করছিলেন। এখানে একটা ঝামেলা হয়েছিল, বোকা কর্তৃপক্ষ কি একটা আজগুবি সিদ্ধান্তের ফলে, রিকুয়েলমের জাস্ট সেকেন্ড সিজন ছিল এটা, ওখানে ম্যারাডোনা তো তখন বুড়ো হয়ে গেছেন, মদ ড্রাগ সব মিলে মাঠে, শরীরটাও ঠিক মতো চলে না। তারপরেও ম্যারাডোনাকে একাদশে নিয়মিত করার জন্য রিকুয়েলমেকে বেঞ্চ করায় দিল। রিকুয়েলমে পরের সিজনে খুব একটা ম্যাচও পান নাই। পরে তো ম্যারাডোনা অবসর নিয়ে নিলেন ওই সিজনে। নেক্সট সিজন থেকে শুরু হলো হচ্ছে রিকুয়েলমের অভিযানটা। পরের সিজনে এই রিকুয়েলমের কৃতিত্বেই মূলত, সামনে কয়েকটা ভালো ফরওয়ার্ড ছিল, রিকুয়েলমের ভয়াবহ পারফরমেন্সে বোকা জুনিয়র্স লিগ জিতলো, কোপা লিবার্তাদোরেস জিতলো, মোস্ট ইন্টারেস্টিংলি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেললো। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে। তো রিয়ালের সামনে বোকার দাঁড়াতে পারার কথা না, সেই অবস্থায় বোকা রিয়াল মুখোমুখি হলো এবং পুরো ব্যাপারটা নাটকীয় হয়ে গেল মাঠের খেলায়। দেখা গেল যে বল পজিশন প্রায় পুরোটাই বোকার দখলে, মানে মোর দ্যান 70% বল পজিশন বোকার দখলে, এবং অ্যাটাক যা করতেছে বোকাই করতেছে। সেই অ্যাটাকের উৎস কিন্তু রিকুয়েলমে, মানে রিকুয়েলমে রীতিমতো পাগল বানায় দিচ্ছে। বেশিরভাগ সময় সে দাঁড়ায় থাকে মাঝ মাঠে, সে দৌড়াদৌড়ি করে না। অফ দ্য বল এই জিনিসটা মেসির মধ্যেও দেখবেন, এই জিনিসটা পৃথিবীতে খুব কম লোকের মধ্যে, জিদানের মধ্যে কি একটু ছিল, কিন্তু জিদান আবার অফ দ্য বল ছুটতেন না, পাগলের মতো দৌড়াতেন না, কিন্তু জিদান আস্তে আস্তে পজিশন নিতেন, আস্তে আস্তে পজিশন নিতেন। মেসি আর রিকুয়েলমের একটা ভয়াবহ মিল দেখবেন আপনারা যদি মাঠে খেলা দেখেন, এই জিনিসটা বুঝতে পারবেন। আজকাল অবশ্য দেখে অনেক ক্যামেরা ইউজ হয়, তো আজকাল টিভিতেও দেখা যায়। সেটা হচ্ছে যে যখন বড় করে ধরে না মাঠটা, তখন দেখবেন মেসি কী করতেছে, মেসি কিন্তু অফ দ্য বল, মানে তার কাছে যখন বল নাই বা সে বলের উদ্দেশ্যে ছুটতেছে না, সেই সময়টা সে মূলত হাঁটে। মূলত একদমই এটা নিয়ে অনেক মজাও আছে যে মেসি যতটুকু সময় খেলে তার চেয়ে বেশি হাঁটে, 90 মিনিটের বেশিরভাগ সময়। এই জিনিসটার সবচেয়ে মানে রূপটা, মানে মোহিনী রূপটা হচ্ছে রিকুয়েলমে দেখাইছেন। বলের কাছে উনি নাই, মানে উনি খেলার, মানে মনে হবে যে খেলাই ভুলে গেছে, খেলার সঙ্গে সে নাই, সে চুপচাপ দাঁড়ায় আছে বা একটু পায়চারি করতেছে। ওই সময় সে মাথার ভিতরে ছক করতেছে, হোয়াট টু ডু, বল তো ওইখানে আছে, এখন ও যদি ওইখান থেকে ওখানে দেয়, 5টা 6টা অপশন সে ভাবতেছে। হুট করে ছোট্ট একটা দৌড় দিবে, খুব জোরে না, ছোট্ট একটা দৌড় দিয়ে একটা পজিশন নেবে, মানে তার টিমমেটদের বুঝাই দিবে বল দাও। সে বলটা পাইলো, এইবার শুরু হলো, আস্তে আস্তে আগাচ্ছে, ম্যারাডোনার মতো ভয়াবহ গতিতে না, মেসির মতো ভয়াবহ গতিতে না, খুবই আস্তে বল নিয়ে আগাচ্ছে, ড্রিবল করতেছে, সামনে 2জন আসতেছে, 3জন আসতেছে, ড্রিবল করে পাশ কাটায় যাচ্ছে, মানে ম্যাজিক, স্রেফ ম্যাজিক। কখনো নাগমেট করে বল বের করে দিচ্ছে, কখনো মানে রোনালদিনোর মতো অত জাদুকর না, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা মোহনীয় ব্যাপার আছে, আপনি দেখলে অবশ হয়ে যাবেন, স্রেফ তাকায় দেখতে ইচ্ছে করবে যে কী করতেছে লোকটা। করতে করতে ডিবক্সের কাছাকাছি আসলো, এবার এত সেলফলেস লোক, এবার সে হচ্ছে খোঁজা শুরু করলো হু ইজ দ্য বেস্ট, হু ইজ দ্য বেস্ট, কে বেস্ট পজিশনে আছে। এটার জন্য আমার মতো এরকম করবে না, সে জানে, সে আর চোখে দেখে বুঝে ফেলছে যে বলটা কোথায় দিতে হবে, ঠিক লিওনেল মেসিরে খুঁজে নেবে, টাস করে একটা কিক করবে, ওইটা খুব গতিতে কিক করবে, একটা ভুবন চেরা পাস দিবে, ওই পাস রিসিভ করে গোল, রিসিভ করে মেসি একটা ছোট্ট দৌড় দিয়ে গোল। এইটা হচ্ছে রিকুয়েলমের ট্রেডমার্ক। এই জিনিসটা
রিকেলমেরে অন্য স্তরে নিয়ে গেল। দেখেন এইসব ক্ষেত্রে আপনি যদি মেসির সঙ্গে আবারও যদি তুলনা করি, মেসিও কিন্তু ওই যে দৌড়টা দিয়ে আরও স্পিডে দৌড়টা দিয়ে ডিবক্সের কাছে আসে, এসে সে একটা পাস দেয় কাউকে, পাস দিয়ে সে আবার একটু আগায় যায়, আগায় গিয়ে 1-to-1 অপেক্ষায় থাকে যে আবার আমাকে দাও। এবার মেসি নিজে স্কোর করে বা ফাইনাল পাস দেয়। কিন্তু রিকেলমে সাধারণত ওই ফাইনাল অ্যাটাকে খুব একটা যাইতো না। এই কারণে দেখবেন রিকেলমের গোল সংখ্যা খুব কম, মানে যত হইতে পারতো। এমনিতে তো স্পট কিকে বা হেডে বা পেনাল্টি কিকে, পেনাল্টির গোলটা তো আমি ধরি না, ফ্রি কিকে অনেক গোল আছে তার, কিন্তু তার মূল মাস্টারই হচ্ছে প্লেমেক করা। অনেক সময় সে ম্যারাডোনার মতো ডিপ লাইন প্লেমেকার হিসাবে খেলছে, মানে একদম আরও পিছায় গিয়ে তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার, সে তাদের পেছনে খেলতেছে। অবশ্য বেশিরভাগ সময় অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেই খেলছে। যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম, বলতেছিলাম রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ইন্টারকন্টিনেন্টালের ফাইনালের কথা। চলে গেলাম খেলার স্টাইলে, রিকেলমের খেলার স্টাইলে। যাক, একটা জিনিস বলা হয়ে গেল, এটা পরে বলবো ভাবছিলাম। গ্যালাক্টিকোসরে, মানে রিয়াল গ্যালাক্টিকোসরে বোকার ডিফেন্ডাররা মোটামুটি আটকায় রাখলো। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে রিকেলমে তার ওই স্বভাবসুলভ খেলা দিয়ে বারবার আক্রমণ তৈরি করলেন, এবং এটা ক্লদিও ম্যাকলেলে পরে বলছেন, রিয়ালের তখন মূল ডিফেন্ডার। ম্যাকলেলে পরে বলছেন যে আমার জীবনে আমি এরকম ভয়াবহ একটা ফোর্সের মুখোমুখি আগে পরে আর কখনো হই নাই। আমি পৃথিবীর সেরা সেরা অ্যাটাকিং মিডফিল্ডারের মুখোমুখি হয়েছি, এবং তাদের আমি কিভাবে থামাতে হয় জানি, কীভাবে এই লোকটা যাতে আমার পাশ কাটায় চলে না যেতে পারে, আমার বোকা বানায় চলে যেতে না পারে, বা আমার বোকা বানায় একটা ডিসাইসিভ পাস দিতে না পারে, এই জিনিসটা আমি নিশ্চিত করছি সবসময়। কিন্তু এই একটা লোক, এই প্রথমবারের মতো আমি এমন একটা ফোর্সের মুখোমুখি হলাম যেখানে আমার করার কিছু ছিল না। যে লোকটা শান্ত হয়ে মুচকি মুচকি হাসতেছে এবং কিছু একটা করে ফেলতেছে যেটা আমি বুঝতেছি না। ক্লদিও ম্যাকলেলের মতো লোক দেখেন, তখনকার রিয়াল মাদ্রিদ, এখনকার রিয়াল মাদ্রিদ ওইটার কাছে শিশু, তখনকার রিয়াল মাদ্রিদ ওই টিমের সেন্ট্রাল ডিফেন্ডার বলতেছে যে আমি আসলে কিছু বুঝতেছিলাম না। তো এইটাই আসলে আমার মনে হয় রিকেলমের জন্য জীবনের সেরা পাওয়াটা। আলটিমেটলি ম্যাচটা বোকা জিতলো, বোকা শিরোপা জিতলো। তার চেয়ে বড় যে ব্যাপারটা হলো, ওই ম্যাচটায় রিকেলমে যা করছিলেন এইটা সারা পৃথিবী কেঁপে গেল এইটাতে। ফলে রিকেলমেরে ইউরোপে নেওয়ার জন্য তখন রীতিমতো লাইন লেগে গেল। ইংলিশ লিগের দলগুলো পর্যন্ত, যারা এত ক্রিয়েটিভ ফুটবল পছন্দ করে না, এত স্লো ফুটবল পছন্দ করে না, ইংলিশ লিগের সঙ্গে কোনোভাবেই যায় না, রিকেলমেরে যায় না। তারপরও ইন্টারেস্টিংলি চেলসিও বিট করছিল। চেলসি কী বুঝে বিট করছিল আমি জানি না। রিয়াল মাদ্রিদ মানে স্প্যানিশ ক্লাবগুলো তো পাগল হয়ে গেছিলো, ইতালির ক্লাবগুলো সে সময় একটা হইচই পড়ে গেছিলো যে কে কার আগে কিনে আনবে, রিকেলমেরে কিনে আনবে। তো সেই জায়গাটায় বার্সেলোনা, যারা সবচেয়ে বেশি যোগ্য এরকম একটা ক্রিয়েটিভ স্লো ফুটবলারদের খেলানোর জন্য, সেই দলটাই ফাইনালি বিডে জিতলো এবং তারাই রিকেলমেরে নিয়ে আসলো, এবং সেখানেই শুরু হলো বার্সেলোনা এবং রিকেলমের একটা ডিজাস্টারাস অধ্যায়। দেখেন, কাতালানরা জন্মসূত্রে হচ্ছে খুব ফ্লেক্সিবল, এবং কাতালানদের বলা হয় ইউরোপের লাতিন, মানে ওরা যে ফুটবলটা খেলে এটা লাতিন আমেরিকানরা খেলে, ওরা ঠিক ইউরোপিয়ান ফুটবল কখনোই খেলে না। কাতালান সবাই, শুধু বার্সার খেলোয়াড়রা না, সব কাতালান ফুটবলারের কমন একটা বৈশিষ্ট্য যে তারা একটু ফ্লেক্সিবল ফুটবল খেলে, ছোট পাসে ফুটবল খেলে, তুলনামূলক ধীরগতির ফুটবল খেলে। আজকের বার্সেলোনা অবশ্য অনেক স্পিডি ফুটবল খেলে, সেই আলোচনা আরেকদিন করব যে কী বিবর্তন হয়েছে। কিন্তু কাতালানদের মূল ঘরানা হচ্ছে লাতিন ঘরানা, ফলে তাদের জন্য তাদের সেরা ক্লাব বার্সেলোনা, তারা ওই কাতালান ফুটবলের সর্বোচ্চটা খেলবে। এবং সেই জায়গাটায় যখন ক্রুয়েফ এসে যুক্ত হয়েছেন, ক্রুয়েফ এসে এখানে একটা সৌন্দর্য নিয়ে আসছেন, সেটা তিনি আনছেন আয়াক্স একাডেমি থেকে। আয়াক্স একাডেমি থেকে এনে খেলোয়াড় হিসাবে, কোচ হিসাবে, পরে অনারারি প্রেসিডেন্ট হিসাবেও সব ভূমিকায় ক্রুয়েফ বার্সেলোনাকে পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ দলে পরিণত করছেন। সেই দলটা তার জীবনে একবার পথ হারাইছিল, একবারই মাত্র পথ হারাইছে, মানে নিজের ফিলোসফি থেকে সরে গেছিল। সেটা কি, তাদের একটা ভয়ঙ্কর ব্লান্ডারাস নিয়োগ ছিল লুই ফান গাল। আমি ফান গালের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলতেছি না, ফান গাল পৃথিবীর সেরা কোচদের একজন, এবছরও বিশ্বকাপে ছিলেন ডাচদের কোচ হিসাবেই। কিন্তু ফান গালরে বার্সেলোনার কোচ কোনোভাবে করা যায় না। ফান গাল একেবারে নন ক্রিয়েটিভ একটা লোক, ফান গালের সঙ্গে এই বার্সার স্টাইল কোনোভাবে যায় না। এবং ফান গাল হচ্ছে মূলত মার কাট ফুটবল খেলার লোক, পাওয়ার ফুটবল, যে ফুটবলে কোনো সৌন্দর্য নাই, উনি সৌন্দর্যের গুরুত্বই বোঝেন না, উনি স্লো ফুটবল ঘৃণা করেন। এরকম একটা লোক বার্সার দায়িত্ব কখনো নিতে পারে না। ফলে বার্সা তার ইতিহাসের সবচেয়ে জঘন্য অধ্যায়, রেজাল্টের দিক থেকে না, রেজাল্টের দিক থেকে তো ট্রফিলেস সিজনও কাটছে অনেক, কিন্তু ওইটাকে আমি রেজাল্টের দিক থেকে বলি না, ওইটা ছিল মানে ক্রিয়েটিভিটির দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে জঘন্য সময়।
সেই সময়টায় আরও একটা মজার ব্যাপার ছিল, যেটা মানে একটু হাসি আসে ভাবলে। ফানগালের অ্যাসিস্ট্যান্ট ছিলেন হচ্ছে মরিনো, আমাদের হোসে মরিনো। মরিনো কিন্তু অ্যাডাপটিভ মানুষ, পৃথিবীর যে টিমে যান ওই টিমের যে স্টাইল, ওই স্টাইলটারে ধরেই আগান। কিন্তু মূলত মরিনোর গল্প একদিন বলবো। মরিনো ছিলেন হচ্ছে মূলত দোভাষী, উনি কিন্তু ফুটবলের লোক না, পরে ফুটবলে আসছেন, তো সেই গল্প একদিন বলবো। তো সেখান থেকে ফানগালের অ্যাসিস্ট্যান্ট হয়েছেন। তো ওনার মূল মিশন ছিল হচ্ছে যে ওই ফানগালের ফিলোসফিটাকে জোর করে চাপায় দেওয়া। এবং এখানে একটা মজার ব্যাপার ঘটলো, বার্সেলোনা তো খুব আগ্রহ করে কিনলো, রিকুলমেরে কিনলো, বড় টাকা বিট করে কিনলো। এদিকে ফানগালের নিয়োগ হলো। ফানগাল তার প্রথম প্রেস কনফারেন্সে বললেন যে তিনি বোর্ডের সব সিদ্ধান্ত সঠিক মনে করেন না। তার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে সম্প্রতি যে বাইটা হয়েছে, মানে যে রিকুলমেরে কেনা হয়েছে, নাম উল্লেখ করলেন না, বললেন যে এটারে তার কাছে পলিটিক্যাল বাইং মনে হয়। বোঝা গেল যে রিকুলমেরে উনি কদ্দূর খেলাবেন আর কদ্দূর ইউজ করতে পারবেন। আলটিমেটলি মাঠে সেই জিনিসটাই দেখা গেল যে রিকুলমে ম্যাচ পাচ্ছে না, ম্যাচের পর ম্যাচ বসে আছে, ইভেন বেঞ্চেও থাকতেছে না, মানে স্কোয়াডেই রাখা হচ্ছে না তাকে। কোনো সময় স্কোয়াডে থাকলে বদলি হিসাবে নামানো হচ্ছে। কোথায় নামানো হচ্ছে জানেন? উইঙ্গার হিসাবে খেলানো হচ্ছে। যে লোকটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, বড় জোর ডিপ্লাইং মিডফিল্ডার হতে পারে, সেই লোকটাকে আপনি উইংয়ে খেলাচ্ছেন। হি ইজ নট লিওনেল মেসি বা হি ইজ নট ক্রিস্টিয়ানো রোনালদো, ওই স্পিড নাই তার। আপনি উইংয়ে কারে খেলাবেন? উইংয়ে তো অবশ্যই গতিশীল কোনো তারকারে খেলাবেন। উইংয়ে নিশ্চয়ই আপনি একজন ড্রিবলারে খেলাবেন না, যে বল নিয়ে পায়ে নিয়ে পেঁচাইতে আগাবে, দুইজনকে বিট করবে। সে হচ্ছে গতি দিয়ে বিট করবে। আর সেইখানে পৃথিবীর সবচেয়ে স্লো ক্রিয়েটিভ খেলোয়াড়দের একজন, তারে আপনি উইংয়ে নামায় দিচ্ছেন মাঝে মাঝে 20-25 মিনিটের জন্য, কিছু করতে পারতেছে না। উনি বারবার প্রেস কনফারেন্সে গিয়ে বলতেছেন, এই যে নামাইছিলাম দেখছেন আপনাদের বড় তারকা, আমি বলছি পলিটিক্যাল সাইনিং। ফলে ফানগালের সঙ্গে রিকুলমের সম্পর্ক মারাত্মক খারাপ হলো। এবং এই গল্পটা আবার আরেকটু অন্য ফর্মে 2-4 দিনের মধ্যে বলবো। ওই যে মেসির টোপোগিগিও সেলিব্রেশন, রিকুলমে মেসির রিলেশন, এইগুলো বোঝানোর জন্য একটা পর্ব করব, সেদিন বিস্তারিত বলবো যে এখানে কি হয়েছিল। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ স্টার্ট করছিল রিকুলমে, ওই ম্যাচটায় শুরুতেই গোল পেয়ে যায় রিকুলমে। এবং পেয়ে যাওয়ার পরে ওই যে টোপোগিগিও সেলিব্রেশন, কানের পিছনে 2 হাত নিয়ে এইরকম করে একটু বেঞ্চি কাটার মতো একটা ব্যাপার, ওইটা সে নিজের কোচের সামনে, মানে ফানগালের সামনে এসে ওইটা করে, ফানগালের তীব্র অপমানিত করে। এরপর আর কার্যত কখনোই রিকুলমের মাঠে নামা হয় না, দ্রুত বোর্ড তাকে ভিলারিয়ালের লোনে পাঠায় দেয়। এই সেলিব্রেশনের আফটার ইফেক্ট অমুক তমুক এই 2022 সাল পর্যন্ত চলছে। 2022 বিশ্বকাপ জয়ের পথে মেসি এটার কন্টিনিউয়েশন করছে। সেই গল্পটা আরেকদিনের জন্য জমায় রাখি, ওই দিনটায় ওই মজাগুলো বলবো। তো ভিলারিয়ালে যাওয়ার পরে যেটা হলো, ভিলারিয়ালে রিকুলমে নিজেকে একটু খুঁজে পেল। ওখানকার যে কোচ ছিলেন না, আমার মনে করতে পারি না, উনি রিকুলমেকে বেশ স্পেস দিলেন এবং ওইটা রেজাল্ট ভিলারিয়াল পেল। ভিলারিয়াল তখন একদম নিচু সারির দল, মানে রেলিগেশন এড়ায় কোনো ক্রমে। সেই দলকে রিকুলমে, সোরিন আরও কি যেন ছিলেন ভিলারিয়ালে তখন, ভিলারিয়ালকে রিকুলমে লিগে 3 নম্বরে নিয়ে আসেন। এটা বড় অ্যাচিভমেন্ট। তখন পর্যন্ত ভিলারিয়ালের সর্বোচ্চ সাফল্য লিগে 3য় হওয়া। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেন রিকুলমে ভিলারিয়ালের সঙ্গে, সেটাও ভিলারিয়ালের ইতিহাসের সেরা সাফল্য তখন পর্যন্ত। এবং মজার ব্যাপার হচ্ছে ওই বছর রিকুলমের লোনে খেলতেছে, কিন্তু লোনে খেলা অবস্থায় রিকুলমের যে পারফরমেন্স, সেটা তাকে ব্যালন ডি'অরের শর্ট নমিনি লিস্টে নিয়ে গেছিল। ওই একবারই ঢুকতে পারছিলেন, সেরা 10 জনের তালিকায় চলে গেছিলেন। দেখেন রিকুলমের জীবনে যা অর্জন, তাতে তো তার ব্যালন ডি'অর জেতার কোনো সুযোগ কখনো হয় নাই, মানে ওইভাবে নিজেকে তো দেখাইতেই পারেন না ইউরোপে। ফলে ওই যে ভিলারিয়ালের ওইটুকু করে উনি টপ 10-এ ঢুকছেন, এটা অনেক বড় ব্যাপার। তার মানে তার ব্যক্তিগত পারফরমেন্সটা কত ভালো ছিল যে ইউরোপের জুরিরা, সাংবাদিকরা এই লোকের সেরা 10-এ নিতে বাধ্য হয়েছে। শুধু তাই না, সে লা লিগার ওই বছরের সবচেয়ে দামি প্লেমেকার হিসাবে পুরস্কৃত হয়েছিল। ভিলারিয়ালে খেলে, নট রিয়াল মাদ্রিদ, নট অ্যাটলেটিকো মাদ্রিদ, নট বার্সেলোনা, ভিলারিয়ালে খেলে বছরের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ারে পুরস্কার পাইছিল। ভিলারিয়ালে খেলে বছরের সবচেয়ে ক্রিয়েটিভ ফুটবলারের পুরস্কার পাইছিল। বুঝতেই পারতেছেন যে এই লোকটা কেমন খেলছে। পরের বছর ভিলারিয়াল তাকে কিনে নিল। এর মধ্যে ভিলারিয়ালকে বেশ বড় অঙ্কের 2টা বাই ক্লজের জরিমানা দিতে হলো, কারণ ভিলারিয়াল যখন রিকুলমেকে লোনে নেয়, তখন আবার বার্সেলোনায় একটা শর্ত দিয়ে দিয়েছিল, যেটা মনে হয়েছিল যে কখনো পূরণ হবে না, যে ভিলারিয়াল যদি টপ 4-এ থাকে লিগে, তাহলে এত মিলিয়ন ডলার বাড়তি দিতে হবে লোনের সঙ্গে। আবার ভিলারিয়াল যদি ইউরোপে টপ 5-এর মধ্যে যায়, তাহলে ওখানেও এত মিলিয়ন ডলার দিতে হবে। এটা ভিলারিয়াল কর্তৃপক্ষ ধরে নিয়েছে যে এটা তো হবে না,
আমরা তো টপ 4-5-এ যাবো না, ফলে রাজি হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি রিকুলমে সেই কাজই করে দিছে, ফলে দলের ক্ষতিও হয়েছে। তারপরেও ভিলারিয়াল তার উপর খুব খুশি, ভিলারিয়ালের লোকজন এখনও রিকুলমেরে খুব ভালোবাসে। পরের সিজনে তারা কিনেই নিল এবং পরের সিজনেও ভিলারিয়ালকে সম্ভবত চতুর্থ করছিল, দুর্দান্ত খেলছিল। পরে যেটা হলো, এর মধ্যে তো আমরা জাতীয় দলের গল্প বলি নাই, এখন এই জায়গাটা জাতীয় দলে এসে মিলাইতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কী ঘটলো। এর মধ্যে 1997 সালে রিকুলমে যুব বিশ্বকাপ জেতেন। রিকুলমে ওই যে আগেই বলছি, ওই যে আইমার ছিলেন, স্কালোনি ছিলেন, ওই টিমটা নিয়ে যুব বিশ্বকাপ জেতেন। ওই বছরই তার ন্যাশনাল টিমে অভিষেক হয়ে যায়। ন্যাশনাল টিমে অভিষেকের পরে স্বাভাবিকভাবে সবাই খুব উচ্ছ্বসিত ছিলেন। সম্ভবত পেসারোলা তখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ন্যাশনাল টিমের কোচ, আমার ঠিক মনে নেই এটা। তো সবাই খুব আগ্রহী ছিল এই ছেলেটারে নিয়ে। ইভেন আইমানের মতো স্পিডি ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকার পরও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিকুলমের এই ফোকাসটা দেওয়া হয়েছে। রিকুলমে 2002 বিশ্বকাপ অবশ্য ফোকাস পেলেন আইমার খেললেন ওই বিশ্বকাপে, ভরাডুবি হলো। পরে 2006 বিশ্বকাপে পেকারম্যান, মানে তার বিশ্বকাপ জয়ী কোচ, তাকে নিয়ে যে বিশ্বকাপ জিতছে সেই পেকারম্যান আসলেন জাতীয় দলের দায়িত্বে। পেকারম্যান রিকুলমের এই সবচেয়ে বড় ভরসা করলেন। রিকুলমে জার্মান বিশ্বকাপ খেললেন এবং যতক্ষণ পর্যন্ত দল বিশ্বকাপে ছিল, জার্মানির বিপক্ষে পেনাল্টিতে হারার আগ পর্যন্ত, ইনফ্যাক্ট জার্মানির বিপক্ষে ওই ম্যাচটা লিড করতেছিল আর্জেন্টিনা। সে অবস্থায় লিড ধরে রাখার জন্য পেকারম্যান জীবনে প্রথমবারের মতো ডিফেন্সিভ গেলেন, রিকুলমের মাঠ থেকে তুলে নিলেন। ফলে দলের পরাজয় কিন্তু রিকুলমের দেখতে হয় নাই, মাঠে বসে দেখতে হয় নাই, উনি সাইড বেঞ্চে বসে কাঁদছেন যে আজকে আমি মাঠে থাকলাম না, দলটা পেনাল্টিতে হেরে গেল। এই দৃশ্য তাকে দেখতে হয়েছে। 2000 এর আগ পর্যন্ত রিকুলমে ওয়াজ মাস্টার। আমি সার্বিয়া মন্টেনেগ্রোর এগেনস্টে ওই ম্যাচ তো জীবনে ভুলতে পারবো না, যে রিকুলমে এবং ক্যাম্বিয়াসো এরা অ্যাটাক তৈরি করতেছেন, 26 পাসের এক গোল হচ্ছে। এটা পৃথিবীর তখন পর্যন্ত রেকর্ড ছিল, আমি জানি না যে এরপরে এই রেকর্ড ভাঙছে কিনা। 26 পাসের গোলটা তখন পর্যন্ত পৃথিবীর সর্বাধিক পাসের গোলের রেকর্ড ছিল। 26 বা 24 পাসের এই গোল, এই গোলটা ছিল পৃথিবীর সব বড় বিশেষজ্ঞের মতে সর্বকালের সবচেয়ে সুন্দর গোল। শুধু বিশ্বকাপের না, সারা পৃথিবীর ইতিহাসে এমন গোল এর আগে দেখা যায় নাই। দেখেন এই সুন্দর পুরো বিশ্বকাপ জুড়ে, মানে কোয়ার্টার ফাইনালে ওই হারের আগ পর্যন্ত রিকুলমের দল দেখা গেছে এবং সেখানে বেশিরভাগ সময় মাস্টার ছিলেন রিকুলমে। আমি ওই যে 2006 বিশ্বকাপে তার ওই যে নির্লিপ্ততা, তার ওই যে ভুবনচেরা পাস, তার ওই যে ইন্টারপ্রিটেশন, ওই যে ইনসেপশন, এইগুলো আমি জীবনে ভুলতে পারবো না। শুধু একটা জিনিস বলি, সোরেন একটা বল দিলেন, সবাই প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে, ম্যাচের একদম ডাইং মোমেন্ট, এরকম একটা সময় সোরেন, মানে সেন্ট্রাল ডিফেন্ডার তখন অধিনায়ক, সোরেন একটা বল দিলেন, বলটা রিসিভ করলেন পা দিয়ে রিকুলমে, পা রিসিভ করে বলের উপরে পা তুলে দিলেন। মানে একটা খেলা চলতেছে, দিস ইজ নট প্র্যাকটিস ম্যান, একটা খেলা চলতেছে, বিশ্বকাপের একটা ম্যাচ, ডাইং মুভমেন্ট, তখন আপনি একটা বলের উপরে পা দিয়ে বলটা থামায় রাখলেন। সবাই দৌড়াচ্ছে, দুই দলের সবাই দৌড়াচ্ছে, বুলেটের মতো দৌড়াচ্ছে, নিজের দলের খেলোয়াড়রা বারবার বল চাচ্ছে, বল দাও, বল দাও, পাস দাও, পাস দাও, সময় শেষ হয়ে আসতেছে। রিকুলমে কিচ্ছু করতেছে না, বলটার উপর দিয়ে পা নামে, বলটা একবার এ পায়ে একবার এ পায়ে এরকম করতেছে। মনে হচ্ছে যে তার কাছে পৃথিবীর কোনো সময়ের কোনো মূল্যই নাই, সময়টা সে নিয়ন্ত্রণ করে। একটা সময় রিকুলমে দেখলো যে তার সামনে সব খেলোয়াড় একটু করে শান্ত হয়ে আসছে, মানে ও যেটা চাচ্ছিল, এই যে উত্তেজনা দুই দলের খেলোয়াড়দের মধ্যে, এই যে গতি, এই গতিটার সঙ্গে তো ও পারবে না, ওর দরকার না এই গতির লড়াই করা, ওর দরকার হচ্ছে এই মাঠকে কাম করা, এই মাঠকে শান্ত করে একটা শান্ত পরিস্থিতি করা, নিজের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কমায় সে এবার বলটা নিয়ে আগানো শুরু করলো। ওই যে আবার বলি, ম্যারাডোনা বা মেসির স্পিডে না, একটু একটু করে ড্রিবল করে আগাচ্ছে, তারা ধরতে পারতেছে না কেউ, হঠাৎ করে প্রবল গতির একটা পাস দিয়ে দিল। এই হচ্ছে রিকুলমে। এই রিকুলমেকে আপনি পৃথিবীতে আরেকবার পাবেন না। এই পৃথিবীতে অনেকবার অনেকে আসবে, হয়তো মেসিও আবার আসবে, ম্যারাডোনাও আবার আসবে, রিকুলমে আসবে না। এরকম একটা শিল্পে আসবে না যে খেলার মাঠকে নিয়ন্ত্রণ করতে যাবে। ইনিয়েস্তা, জিদান, এরা সবাই খেলা নিয়ন্ত্রণ করছে। আমি বলতাম যে রিকুলমে খেলার মাঠ, মানে গ্যালারি সহ টিভির সামনে বসা লক্ষ লক্ষ দর্শক সবাইরে নিয়ন্ত্রণ করত। কারণ রিকুলমের ওই ভাবভঙ্গি, রিকুলমের ওই চোখের নির্লিপ্ততা, ওই শান্ত সৌম্য ভঙ্গি, এটা পৃথিবী জুড়ে যত লোক খেলা দেখতেছে সবাই শান্ত করে ফেলত। যে উত্তেজনা নিয়ে আপনি খেলা দেখতেছিলেন, যে অস্থিরতা ছিল আপনার মধ্যে, সেটা পুরো শান্ত হয়ে যেত। মনে হতো যে ফুটবলটা আসলে শুধু ছোটাছুটি না, ফুটবলটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার। এই জিনিসটা রিকুলমের নিয়ে শুধু আমি না, পৃথিবীর তাবৎ বড় বড় পণ্ডিত রিকুলমের এই ব্যাপারটা নিয়ে আলোচনা
করছেন যে একমাত্র রিকুলমের পক্ষেই সম্ভব ছিল যে পুরো পৃথিবীরে শান্ত করে ফেলা। রিকুলমে খেললেন 2006 বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেন। 2006 বিশ্বকাপেই তার মা প্রথম হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেলেন বাসায় বসে। রিকুলমে ছুটে গেলেন বাড়িতে গিয়ে মা ভক্ত ছেলে, মারাত্মক মা ভক্ত ছেলে, এত মা ভক্ত ফুটবলারের নাম এর আগে শুনি নাই। বাড়িতে গিয়ে দীর্ঘদিন আর কোথাও ফুটবল খেলতে না ভিলারিয়ালে ফিরতেছে, না আর্জেন্টিনার নেক্সট শিডিউলে ফিরতেছে, ও একদম ছুটিতে আছে। মা সুস্থ না হওয়া পর্যন্ত বাসা থেকে বেরোয় নাই। মা বলল যে তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলা, কীভাবে হার্ট অ্যাটাক করলো তোমার? মারে জিজ্ঞেস করলো রিকুলমে, বললো বাবারে তোমার খেলা দেখতেছিলাম, তুমি যখন দৌড় দিয়ে পড়ে গেলে তখন আমার বুকের মধ্যে ব্যথা করে উঠলো। ও রিকুলমে চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। মা সুস্থ হলো, রিকুলমে আবার যোগ দিলেন ভিলারিয়ালে। ওইভাবে খেলতে চাইলেন না, ভিলারিয়ালকে জানায় দিলেন যে আমি আর্জেন্টিনায় চলে যাব, আমার মার কাছে থাকতে হবে। বোকার সঙ্গে কথা হলো, খুব অল্প টাকায় বোকায় ফিরে আসলেন। ওদিকে আর্জেন্টিনার সঙ্গে খেলতেছেন, তখন সামনে কোপা আমেরিকা, 2007 কোপা আমেরিকা। দারুণ খেলতেছে রিকুলমে, দারুণ তত্তর করে ওই পাশ থেকে তত্তর করে আর্জেন্টিনা, রিকুলমে, মেসি, কি টিম, সেই টিম তেভেজ সবাই মিলে ঝড়ের মতো করে ফাইনালে উঠে আসলো। আরেক দিক থেকে ব্রাজিল ধুকতে ধুকতে ফাইনালে আসলো। ঠিক সেই সেমিফাইনালে আবার ছেলেটা পড়ে গেল রিকুলমে, আবার তার মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল। রিকুলমের খবরটা জানানো হলো, রিকুলমে ওই অবস্থায় তো জাতীয় দল ছেড়ে যেতে পারেন না। তখন রিকুলমে ফাইনালে নামলেন। আমার ধারণা এই খবরটাই রিকুলমেরে শেষ করে দিয়েছিল। রিকুলমে ফাইনালে খেলতে পারে নাই, মনেই হয় নাই রিকুলমে মাঠে আছে। রিকুলমের মাথা তখন মায়ের কাছে চলে গেছে, মন মায়ের কাছে চলে গেছে, সে ওই মার কথা ভাবতেছে। ফলে যেটা হলো, আর্জেন্টিনা কোনো আক্রমণ করতে পারলো না, আর্জেন্টিনা কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারলো না। যে ব্রাজিল ধুকতে ধুকতে ফাইনালে উঠলো, সেই ব্রাজিলের কাছে 3-0 গোলে হারে গেল ফাইনালটা। এখানেই কার্যত রিকুলমে অধ্যায় শেষ। এরপরে রিকুলমে অল্প কিছুদিন 2008 এবং 2009 শুরু পর্যন্ত জাতীয় দলে খেলছেন, মানে 2010 বিশ্বকাপের বাছাই পর্ব খেলছেন। 2008-এই মানে ওই 7-এই কোপা শেষে অফিসিয়ালি রিটায়ার করে ফেলছিলেন। অফিসিয়ালি জানাই দিলেন আমার পক্ষে আর জাতীয় দলে খেলা সম্ভব না, কারণ জাতীয় দলের খেলা খুব টিভিতে দেখায়, মা না দেখে থাকতে পারে না, আর মা দেখলেই অসুস্থ হয়ে যায়। আমি পড়ে গেলে ব্যথা পেলে মা খুব কষ্ট পায়, আমি মারে এই কষ্ট দিতে পারবো না, এই মানে প্রফেশনাল ফুটবলের জন্য সিদ্ধান্ত নিলেন যে সব ধরনের প্রফেশনাল ফুটবল বাদ, বাকিটা জীবন মার কোলে বসে কাটাবো। বাড়ি চলে গেলেন। এর মধ্যে যেটা হলো যে বোকা বলল যে তুমি কষ্ট করে হলেও আমাদের সঙ্গে এসে খেলো, আমাদের সঙ্গে করো। ফার্স্ট সিজনে প্রিমিয়ার লিগ জিতলেন আবারও, কিন্তু ওটা তো বাড়ি থেকে যাতায়াত করে খেলা যায়, অত বেশি সমস্যা হচ্ছিল না। আর ওই খেলাটা টিভিতে অত দেখায় না, মা টিভি নিয়ে অত ব্যস্ত থাকে না, ফলে ওইটাই বেশ সময় দিতে পারতেছিল। তখন একটা জিনিস হলো, 2008-এ কিন্তু রিকুলমের মধ্যে অলিম্পিক খেলতে গেলেন, মেসিও গেছিলো, রিকুলমেও গেছিলো। মনে আছে আপনারা যে ওই 2008 অলিম্পিক আর্জেন্টিনা জিতলো, ওখানেও রিকুলমের অসাধারণ ভূমিকা ছিল। ওই 2008 অলিম্পিক যখন সে খেলতে গেল, তখন তারে নিয়ে বোকার এক সতীর্থ, আমার নাম মনে নেই, সে একটা রেডিওতে ইন্টারভিউ দিল, রিকুলমে খুব স্বার্থপর। কীরকম স্বার্থপর? ওর জাতীয় দলের খেলা থাকলে ও ক্লাবে মনোযোগ দেয় না, ক্লাবের প্র্যাকটিসেও মনোযোগ দেয় না। সে হচ্ছে এক ম্যাচ ভালো খেলে, এক ম্যাচ খারাপ খেলে। পরে রিকুলমে এটার জবাবে একটা টেলিফোনে ইন্টারভিউ দিচ্ছিলেন একটা প্রতিষ্ঠানে, সেখানে রিকুলমে বলছিলেন যে দেখেন, এটা তো ও অভিযোগ করছে বলে আমার মনে হয় না, আমার প্রশংসা করছে, কারণ জাতীয় দলের খেলা থাকলে তো আমার অন্য কিছুতে মনোযোগ দেওয়া উচিত না। আমি না হয় পারিবারিক কারণে জাতীয় দলে এখন মন দিতে পারতেছি না, কিন্তু জাতীয় দলে তো সবার আগে। আর দেখেন, আমি ক্লাবের ছোট করি না, অলিম্পিকে যখন পুরস্কার বিতরণী হচ্ছিল, কোনো ক্রমে গলায় আমার মেডেলটা ঝুলাই দিছে, আমি ওখান থেকে আর হোটেলেও যাইনি, ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে গেছি, কারণ পরদিন বোকার ম্যাচ। ফলে আমি কাউরে অগুরুত্বপূর্ণ মনে করি না। যাই হোক, খুব দ্রুত রিকুলমের ক্যারিয়ার সর্বার্থে শেষ হয়ে গেল। হয়তো 2010 বিশ্বকাপ খেলতেন, কারণ 2008-9-তে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন বোকায়, এবং বাছাই পর্বেও দারুণ সব অ্যাসিস্ট করতেছিলেন, গোল করতেছিলেন, না খেলার কোনো কারণ ছিল না। ম্যারাডোনার সঙ্গে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি আমি জানি, কিন্তু এটা বলাটা একটু হবে, সেটা হচ্ছে যে রিকুলমে ওই সময় 1 মাস ইনজুরিতে ছিলেন। ইনজুরিতে থাকা অবস্থায় ম্যারাডোনা যেটা করলেন, 10 নম্বর জার্সিটা দিয়ে দিলেন মেসিরে। মেসি কিন্তু এর আগ পর্যন্ত 10 নম্বর ছিল না, 10 নম্বর রিকুলমেই ছিলেন। তো মেসিরে 10 নম্বর দেওয়ার সময় মেসি অনেক আপত্তি করছে যে না, ইটস বিলং টু হুয়ান, ইটস বিলং টু রোমান, এটা তারই পড়া উচিত। কিন্তু ম্যারাডোনা জোরজার করে মেসিরে 10 নম্বর পরায় দিলেন। এই জিনিসটা সম্ভবত রিকুলমের খুব অভিমান করছে,
এই জিনিসটা সম্ভবত রিকুলমেরে খুব অভিমানী করছিল। আপনারা এতক্ষণ শুনে বুঝছেন যে রিকুলমের মতো অভিমানী সফট কর্নার মানুষ এই দিন দুনিয়ায় তো আর নাই। ফলে রিকুলমে হয়তো সম্ভবত খুব ধাক্কা খাইছিলেন। তার যেটা বহু পরে বলছেন যে আমার স্বপ্ন ছিল 10 নম্বর জার্সিটা মেসির হাতে আমি তুলে দেবো, কিন্তু আমি না এই অবস্থায় আমার জার্সিটা আর মেসিরে দিয়ে দেওয়া, এটা তো আমার স্বপ্নটা পূরণ হলো না। তো যাই হোক, মেসিরে কিন্তু সে আবার অসম্ভব ভালোবাসে। পরে দেখছেন যে মেসি পর্যন্ত রিকুলমের বিদায়ী ম্যাচ খেলতে, বিশ্বকাপ শেষ হওয়ার পরে রেস্ট না নিয়ে চলে গেছিল বোকায় ম্যাচ খেলতে। তো যাই হোক, সেগুলো আরেকদিন ওই যে টোপাকে গিয়ে ওই দিন বলবো না। তো যেটা হলো, দুজনের ডিফারেন্স, ম্যারাডোনা রিকুলমের ডিফারেন্স মারাত্মক হলো। এক পর্যায়ে রিকুলমের দুইবার রিকোয়েস্ট করার পরেও দলে যোগ না দেওয়া ম্যারাডোনা তারে বাদে বিশ্বকাপের দল জমা দিয়ে দিল এএফের কাছে, মানে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে। কিন্তু এএফএ বললো রিকনসিডার করার জন্য, ম্যারাডোনাও রিকনসিডার করবে না। তারপরে এএফএ থেকে ফোন দেওয়া হলো রিকুলমেরে যে তুমি আসো খেলো, সে রাজি হলো না। তখন ক্যানিজিয়া, ক্লদিও ক্যানিজিয়া, আপনাদের মনে আছে, ম্যারাডোনার বন্ধু, একসময় আর্জেন্টিনার স্ট্রাইকার ছিলেন, খুব নামকরা খেলোয়াড়। ক্যানিজিয়া রিকুলমে এবং ম্যারাডোনার জন্য রিকুলমে এবং ম্যারাডোনার সঙ্গে মধ্যস্থতার একটা চেষ্টা করছিলেন। রিকুলমের বাসায়ও গেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা আর ফাংশন করে নাই। রিকুলমেও আর ফেরেন নাই, জাতীয় দলেও আর খেলা হয় নাই। 2008 সালেই তার শেষ খেলা হয়ে রয়েছে। 2008 সালে অলিম্পিক জিতছেন, ওইটাই তার শেষ অর্জন হয়ে রয়েছে। বোকাতেও আর খেলেন না, এই 2011 পর্যন্ত মনে হয় খেলছেন। এরপরে 12-13 একদম ফুটবলই খেলতেন না। বাসার সামনে একটা লন ছিল, ওইখানে একটা ছোটো মাঠের মতো বানায়, ওইখানে নিজে নিজে প্র্যাকটিস করতেন, অ্যামেচার ফুটবল খেলতেন, ওই মানে খ্যাপের ফুটবল বলি আমরা, যেটা বিভিন্ন দলের সঙ্গে এখানে ওখানে গিয়ে মজা করতেন, আর্জেন্টিনার বিভিন্ন প্রান্তে ফুটবল খেলতেন। কিন্তু 2012-13 আর প্রফেশনাল ফুটবল খেলেন নাই। শুধু মার সঙ্গে সময় দেওয়া, পরিবারের সঙ্গে সময় দেওয়া, বাচ্চা কাচ্চারা নিয়ে ছোটাছুটি, এইগুলোই করতেন। 2013 শেষ দিকে আবার বোকায় জয়েন করছিলেন। তখন শরীরটাও মোটা হয়ে গেছে, আর তখন আর ফুটবল এভাবে চলে না। 13 সালে কিছুদিন ম্যাচ খেললেন, একটা বোধহয় অ্যাসিস্ট, একটা বোধহয় গোলও করছিলেন। পরে 13তেই অফিসিয়ালি 13তে চলে গেলেন হচ্ছে আর্জেন্টিনা জুনিয়র্স, যেখান থেকে শুরু হয়েছিল। যদিও সে ডাইহার্ড বোকা, কিন্তু মানে বোকা না, কিন্তু বোকা জুনিয়র্স, ডাইহার্ড বোকা জুনিয়র্স, কিন্তু সে চেষ্টা করছে আবার সেই ইয়েতে গিয়ে, আর্জেন্টিনা জুনিয়র্সে গিয়ে ওখানে বসেই নিজের বিদায় নিচ্ছে। এবং ওখানে মেসি অ্যান্ড হিজ ফ্রেন্ডস বনাম বোকা একটা ম্যাচ হয়েছিল তার, সেটা হচ্ছে আসে 2022-এ। সে তো 2013-তে রিটায়ার করছে, 2022-এ এসে তাকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা মানে আনুষ্ঠানিকভাবে বিদায় দিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওখানে গেল মেসির বন্ধুরা, মানে বিশ্বকাপ জয়ী অনেকেই মিলে একটা দল করলো, মেসি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং রিকুলমের এগেনস্টে খেলে রিকুলমেরে বিদায় দিল, মেসি হাতে করেই বিদায় দিল। এখন ভদ্রলোক বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট, এখন খুব সুখের জীবনযাপন করতেছেন, পরিবারের সঙ্গে জীবনযাপন করতেছেন, কোনো টেনশন নিতে হয় না, শুধু ঘুরে ফিরে বেড়ান, মাঝে মাঝে এখানে ওখানে টুকটাক একটু মিডিয়ায় কথা বলেন, কোনো পেইন নেন না, ধারাভাষ্য দেওয়া বা বিশেষজ্ঞ মতামত দেওয়া, এইসব পেইন নেন না, জীবনটারে উপভোগ করে চলতেছে। দেখেন, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কেন, অনেক যুক্তি আছে। আপনারা জানেন, আপনারা অভিযোগ করেন যে এটা একটা হোয়াইট সুপ্রিমেসির দেশ, অমুক তমুক, সব কিছুর পরেও আমি এই দলটাকে সাপোর্ট করার একটা বড় কারণ হচ্ছে এই যে আধ্যাত্মিক একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা ওদের সব খেলোয়াড়ের। ম্যারাডোনা পাগলামি করছে, অমুক করছে, তমুক করছে, তার কিন্তু জীবনটা স্পিরিচুয়াল। মেসি দেখেন এখন কোন স্পিরিচুয়াল লেভেলে উঠে গেছে, সে এখন উপভোগ করতেছে, মাঠে বসেই ঋষির জীবনযাপন করতেছে। সেই ঋষি জীবনযাপনের জন্য রিকুলমে ফুটবল থেকেই সরে গেছেন, মায়ের কাছে চলে গেছেন। এই হচ্ছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা আপনি 4টা ট্রফি 5টা ট্রফি দিয়ে বুঝতে পারবেন না। 2022-23 এসে কয়টা ট্রফি জিতলো, এই ট্রফি জেতার আগেই তো আমরা আর্জেন্টিনার প্রেমে কোথায় চলে গেছি। ওই প্রেমটা হচ্ছে এই রিকুলমেদের প্রতি প্রেম। রিকুলমের জন্য ভালোবাসা থাকলো। আমি জানি না যে আদৌ এই মহাপণ্ডিত মহাদার্শনিকের সম্পর্কে কিছু বলতে পারলাম কিনা। যারা রিকুলমের সম্পর্কে শুনতে চাচ্ছিলেন তাদের জন্য এই পর্বটা উৎসর্গ করা থাকলো। সবাই ভালো থাকবেন।